ভারতের পরিকল্পনা সফল। ভারতের ইশারায় বাংলাদেশকে 4টি রাজ্যে ভাগ করা হচ্ছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি কোনো দেশের ভেতরে জাতিগত কোনো বিভেদ না থাকে, ভাষাগত কোনো বিভেদ না থাকে, সংস্কৃতিগত কোনো বিভেদ না থাকে, তাহলে ওই দেশের ভেতর থাকে শক্তিশালী ঐক্য। এবং ইতিহাস সাক্ষী দেয় যে দেশের ভেতরে শক্তিশালী ঐক্য থাকে, সেই দেশ তার এই ঐক্যের শক্তিতে ইতিহাস পরিবর্তন করে দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু আমরা দেখেছি আমাদের এই ঐক্য কি করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এবং কি করে স্বৈরাচারী শক্তির পতনও ঘটিয়েছে। আমেরিকার কূটনীতিতে তুমি নিপীড়িত এই প্রোগ্রামের একটা স্ট্র্যাটেজি আছে। যখন একটি দেশে ঐক্য থাকে তখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সেখানে কিছু মানুষকে বাছাই করে এই জিনিসটা বোঝানোর জন্য যে তোমার উপর অবিচার হচ্ছে, তুমি কিন্তু এই জায়গায় বৈষম্যের শিকার, তোমার আওয়াজ তোলা উচিত তোমার হকের জন্য। আর এইভাবেই কিন্তু ওই দেশের ঐক্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তার স্বার্থের জন্য ধ্বংস করে দেয় এবং সেই দেশের ভেতর তৈরি করে বিশৃঙ্খলা। আমাদের বাংলাদেশের ভেতর যে ঐক্যটা রয়েছে সেটা ধ্বংস করার যে পায়তারা, সেটা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র এবং ভারতের গোয়েন্দা সংস্থা বহুদিন ধরে এই চেষ্টাটা করছে বাংলাদেশের এই ঐক্যের ফাটল ধরানোর জন্য, যদিও তারা সেটা সফল হয়নি। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে এইবার কোনো বিদেশি সংস্থা বা যুক্তরাষ্ট্র নয়, খুদ বাংলাদেশের অভ্যন্তরের প্রশাসনের যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তারাই কিন্তু এই ঐক্যের ফাটল এবং বাংলাদেশকে বিভক্ত করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে 4 টুকরো করার প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে বাংলাদেশকে 4 ভাগে এইভাবে বিভক্ত করলেই বাংলাদেশ মসৃণ ভাবে চলতে পারে এবং পশ্চিমা থিওরি অনুযায়ী বাংলাদেশের উন্নতি হবে। যে বিভিন্ন সময়ে পশ্চিমা বিশ্বের এনজিওতে যারা চাকরিজীবী ছিলেন বা এনজিওর প্রধানই ছিলেন তাদের একত্রিত করে বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। যে কমিশন এই 4টি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করার প্রস্তাব দিয়েছে। গত বুধবার 15 জানুয়ারি আমাদের প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত কমিশনে তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে কিন্তু জনপ্রশাসন সংস্কারের এই প্রস্তাব দেওয়া হয়েছে যে বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করে ক্ষমতা 4 জনের হাতে বিভক্ত হবে। শুধুমাত্র নিরাপত্তার বিষয়টি বাদ দিয়ে সকল ক্ষমতা অনেকটা স্বায়ত্ত শাসনের মতো এই 4টি প্রদেশের 4টি ব্যক্তির কাছে থাকবে। বিষয়টা হলো ভারতের পশ্চিমবঙ্গে থাকেন বাঙালিরা, আবার মহারাষ্ট্রে থাকেন মারাঠিরা, আবার যদি আমরা রাজস্থানের হিসাব করি সেখানে থাকেন রাজস্থানের মানুষ, গুজরাটে থাকেন গুজরাটি মানুষ, চেন্নাইতে থাকেন তামিল মানুষ। এক প্রদেশের সঙ্গে অন্য প্রদেশের ভাষা এবং সংস্কৃতির কোনো মিল নেই। আবার পাকিস্তানের হিসাবে যদি আমরা দেখি যে পাঞ্জাবে থাকে পাঞ্জাবিরা, যাদের ভাষা একরকম, বেলুচিস্তানে থাকে বেলুচ মানুষরা, তাদের ভাষা আরেক রকম। এই জায়গায় পাঠানরা কিন্তু পস্তু ভাষা বলেন। আবার যদি আমরা একেবারে গোড়ার দিকে উর্দু হিসাব করি তাহলে তারাও কিন্তু উর্দু ভাষা বলেন, যাদের ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন, যার জন্য পাকিস্তানেও কিন্তু এই প্রভিন্স সিস্টেম বা প্রাদেশিক সিস্টেম রাখতে হয়েছে। এই ভারত এবং পাকিস্তান যদি এই প্রদেশ সিস্টেম না রাখে এই দেশগুলোই কিন্তু বিভক্ত হয়ে যাবে, এই দেশগুলো একসঙ্গে থাকতে পারবে না। এটা তাদের দুর্বলতা, যার জন্য কিন্তু প্রদেশ হিসাবে ভাগ করতে তারা বাধ্য হয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। বাংলাদেশের সবাই বাঙালি, আমরা মোটামুটি প্রায় 90% বেশি হলাম মুসলিম। ভাষাগতভাবে, জাতিগতভাবে, সংস্কৃতিগতভাবে আমাদের তেমন কোনো তফাৎ নেই। যেই জায়গায় আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা চাইও না যে আমাদের বিভক্ত করা হোক, সেই জায়গায় কেন জোর করে আমাদের বিভক্ত করার এই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। আর যদি এই প্রস্তাব বাস্তবায়ন করাই হয় তাহলে কুকি চিন্ডা যে লড়াই করছে আমাদের বিরুদ্ধে তাদের অন্যায় কি? তারা তো আমাদের ভাষারও না, তারা আমাদের সংস্কৃতিরও না, তারা একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন বিষয়। তারা যে নিজেদের সাহিত্য শাসন চাচ্ছে তাহলে তাদের অন্যায় কি? তাদের উপরে আমরা কেন অস্ত্র ব্যবহার করছি? যে জায়গায় আমরা নিজেরা বিভক্ত করতে চাচ্ছি নিজেদের প্রাদেশিক সিস্টেমে, সেই জায়গায় কুকি চীন কেন লড়াই করতে পারবে না? তাদের সংস্কৃতি সকল কিছুই তো আলাদা,
তারা তাদের এই সংগ্রামটা কেন বৈধ বলতে পারবে না? এখন আমাদের কি অন্যায় হচ্ছে না তাদের উপর অস্ত্র চালানো, যেহেতু আমরা নিজেরাই প্রদেশ করতে চাচ্ছি? বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে মেম্বার রয়েছে, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে, প্রতিটি উপজেলার চেয়ারম্যান রয়েছে, প্রতিটি সিটি কর্পোরেশনে মেয়র রয়েছে। ক্ষমতার এত বিকেন্দ্রীকরণ হয়েছে, আর এরপরও নাকি এখন 4টি বিভাগে বিভক্ত করে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা 4 ভাগে বাংলাদেশকে ভাগ করে সেখানে মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে। এটি হলো প্রস্তাব। এখন ধরলাম যে আজকে এই সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা 4টি ভাগে বিভক্ত করে প্রদেশ তৈরি করে দিলাম। কালকে যখন কুকি চীনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলবে যে তোমরা তো 4টি প্রদেশে বিভক্ত করেই ফেলেছ নিজেদের, তাহলে আরেকটি প্রদেশে বিভক্ত করো, সমস্যা কি? এই কুকি চীনদের একটি আলাদা প্রদেশে বিভক্ত করে তাদের স্বায়ত্ত শাসন দিয়ে দাও, এতে তো কোনো সমস্যা নেই। তোমরা নিজেরাই তো নিজেদের বিভক্ত করে স্বায়ত্ত শাসন দিয়ে দিয়েছ, সেই জায়গায় তো কার্যক্রম ভালো হচ্ছে। তাহলে কুকি চীন এবং এই পার্বত্য চট্টগ্রামে একটি প্রদেশ তৈরি করে তাদের আলাদা স্বায়ত্ত শাসন তুমি কেন দিচ্ছ না? তাদের তো তুমি সেই জায়গায় বৈষম্যের শিকার করছো। তখন আমরা কি করব? যখন এই উসিলার উপর নির্ভর করে প্রস্তাব আসবে, এমনকি নিষেধাজ্ঞার হুমকিও আসবে, তখন আমরা কি করব? দেখুন, সকল জায়গায় সকল কিছু চলে না, আবার সকল রোগের ওষুধ এক ধরনেরও হতে পারে না। পরিস্থিতি ভিন্ন অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। দেখুন, পশ্চিমা বিজ্ঞানীরা গবেষণা করে দাবি করেছে যে খাবারের পর স্বল্প পরিমাণে যদি ওয়াইন খাওয়া হয়, যেটা অ্যালকোহল, ইসলামে কিন্তু নিষিদ্ধ, তাহলে নাকি শরীরের জন্য উপকার, যেটা পশ্চিমা বিশ্বে কিন্তু প্রসিদ্ধিত। এখন এই পলিসি যেটার কোনো ভিত্তিই নেই, এটা কি বাংলাদেশে প্রয়োগ সম্ভব? পশ্চিমা বিশ্বের যে থিঙ্কিং, তাদের যে সমাজ ব্যবস্থা এবং তাদের যে পরিচালনা কাঠামো, সেটা আমাদের দেশে কখনো প্রয়োগ হতেই পারে না। আমরা একটা ভিন্ন জিনিস এবং আমাদের সংস্কৃতি, আমাদের মাইন্ড সেট আপ একেবারে ভিন্ন। পশ্চিমা থিঙ্কিং আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে নগ্ন হস্তক্ষেপ চলছে, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের এখন রুখে দাঁড়ানো দরকার। দেখুন, সারা জীবন তারা বিদেশে থেকেছে, সারা জীবন তারা বিদেশি সংস্কৃতি ফলো করেছে। বিদেশিরা কি করে চিন্তা করে তাদের প্রয়োগ করবে তা চিন্তা করেছে। তাদের এই বিদেশিদের চিন্তাধারা এখন আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে। আমাদের কিন্তু এখন আওয়াজ তোলার সময় এসে গেছে যে আপনারা কারা? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের আজকের পর্যন্ত এই অগ্রগতিতে আপনাদের অবদান কি, যে আপনারা আপনাদের মনের মতো করে আমাদের সংস্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। বাংলাদেশের মানুষকে এটা চায়। আপনি কি চান যে বাংলাদেশকে 4 ভাগে বিভক্ত করে প্রাদেশিক সিস্টেম করা হোক? আমি একজন ঢাকার প্রদেশের মানুষ, আমি যখন যাব চট্টগ্রাম প্রদেশে, সেখানকার নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। সেখানকার প্রশাসনকে আমাকে জবাবদিহি করতে হবে। সেখানে আমি একটা ব্যবসা বাণিজ্য করতে গেলাম, সেখানকার নিয়ম অনুযায়ী সেখানকার সকল কিছু আমাকে আবার পালন করতে হবে। যেটা এক দেশ এক বাংলাদেশ এক নিয়ম, সেই পলিসি থেকে দূরে সরে গেলাম। দেখুন, অন্তর্বর্তী সরকারের দাবি অনুসারে হাজার হাজার কোটি টাকা নাকি দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা। তাহলে প্রধান কাজ কি? সেই হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা এদের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদের ধরা, তারা কি করে এটা করেছে তার প্রমাণপত্র জোগাড় করে শক্তিশালীভাবে মামলা করা, এটাই কিন্তু এখন প্রধান কাজ। কারণ এটার সংস্কারই দরকার। যারা অপরাধী তাদের বিচার দরকার। এই বিচারের বিষয়টা সুনিশ্চিত না করে দেশকে বিভক্ত করা, দেশের সংস্কার করা, সংবিধান পরিবর্তন করে ফেলা, দেশের নাম পরিবর্তন করে ফেলা, এগুলো নিয়ে তারা ব্যস্ত। এগুলো বাংলাদেশের মানুষ কি চেয়েছে? বাংলাদেশের মানুষ কি চায় যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যাক? বাংলাদেশের মানুষ কি চায় যে সংবিধান পরিবর্তন হয়ে এটা যুক্ত হয়ে যাক, প্রাদেশিক সিস্টেম হিসেবে 4 ভাগে বিভক্ত হয়ে যাক? বাংলাদেশের মানুষ কি এগুলো চায়? বাংলাদেশের মানুষ চায় যারা অপরাধী তাদের বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার হোক। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের কলিজাটা যাতে কাঁপে, যে আমরা জনগণের সাথে কোনো কিছু করতে গেলে উল্টাপাল্টা, সেটার বিচার হবে, বিচারের সম্মুখীন আমাদের হতে হবে। দেখুন, বিচারহীনতা এবং জবাবদিহিতা না থাকা, এই দুইটার যে সংস্কৃতি বাংলাদেশে চলে এসেছে তার কোনো পরিবর্তন হয়নি। পূর্বের সরকারও জবাবদিহিতা করেনি এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। এখনো কিন্তু সেই পথেই চলছে। কোনো জবাবদিহিতা নেই। কেন এগুলো করা হচ্ছে, কেন এগুলো করা হবে, জনগণ এগুলো চায় কিনা, বাংলাদেশের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের প্রচুর সমর্থন রয়েছে, বাংলাদেশের মানুষরা তাদের বিলিভ করে ভোট দেয়, তাদের সঙ্গে আলোচনা না করে তাদের যে সিদ্ধান্তের প্রতিফলন সেটা সুনিশ্চিত না করেই সকল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। দেখুন, এই জিনিসটা ইম্প্যাক্ট বাংলাদেশকে শুধু বিভক্ত করবে না, শত্রুদের কিন্তু শক্তিশালী করবে, যেটা শুধু সময়ের ব্যাপার।
তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্টস শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।